আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ঘটনাটি শুনছেন সকলকেই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আপনারা যারা প্যারানর্মাল ঘটনা শুনতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্যারানর্মাল ঘটনা, হন্টেড প্লেস ও অমীমাংসিত ঘটনা নিয়েই আমাদের এই চ্যানেল। আপনারা চাইলে আমাদের সত্য ঘটনা শেয়ার করতে পারেন। ঘটনার পাঠানোর মাধ্যম ইমেল বা হোয়াটসঅ্যাপ লিখে পাঠাতে পারেন। তো আমি বেশি কথা বলবো না, আমি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো মূল ভিডিওতে চলে আসলাম। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব, এই ঘটনাটি আমার দাদার সাথে ঘটে যাওয়া এবং এই ঘটনাটি আমার দাদা আমার কাছে শেয়ার করেছিলেন। তাই আজ আমি আপনাদের কাছে এই ঘটনাটি শেয়ার করব। ঘটনাটি সময়কাল 1977 সালে। তারিখ এবং মাস কোনোটা আমার মনে নাই, তবে কোনো এক সময় হবে। তো আমার দাদা এক বিকেলের সময় বাসার থেকে বের হলেন। তো আমার দাদার সঙ্গে একটি টুপলি রাখতেন, সবসময় তার কাছে রাখতেন, কারণ আমার দাদা তখন কবিরাজি করতেন আর সবাই এক নামেই চিনতেন তাকে, রতন কবিরাজ। তো আমার দাদার নাম মোহাম্মদ রতন খান, তো সবাই এক নামে চিনে রতন কবিরাজ। আর আমার দাদা মানুষদেরকে উপকার করার চেষ্টা করতেন, কাউকে কোনো প্রকার ক্ষতি করার চেষ্টাও করতেন না। আর যদি কেউ তার কাছে উপকারের জন্য আসেন তাকে ফিরায় না। আর যদি যাকে উপকার করে তার থেকে কোনো প্রকার টাকা পয়সাও নেয় না। যে যেই কয়টা হাদিয়া দেয় তাই আমার দাদা গ্রহণ করতেন। তো ওই দিন বিকালে আমার দাদা বাসা থেকে বের হয়ে অন্য জায়গায় গেলেন নিজের কাজে। ইতিমধ্যে রাস্তার মাঝে এক ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তিটা আমার দাদার কাছে এসে বলে, রতন কবিরাজ আমাকে বাঁচান। তো রতন দাদা বলল, কি হয়েছে তোমার, এরকম হাঁপাচ্ছ কেন? সব ঘটনা খুলে বলো, কি হয়েছে তোমার? ওই লোকটা বলে, আমার নাম আলমগীর, আর আমার ছোট বোনের সাথে একটা খারাপ জিন লেগে গেছে, তাই আমার বোন অস্বাভাবিক আচরণ করছে। আর রতন দাদার জরুরি কাজ ছিল, তাই তার কাজে না গিয়ে ওই লোকটার বাসায় গেলেন। বাসা বেশি দূরে ছিল না, কাছেই ছিল। বাসার দূরত্ব হবে 1 কিলোমিটার। রতন দাদা তার ওই লোকটার বাসায় গিয়ে তার বোনকে দেখলো। বোনকে দেখে রতন দাদা দেখে বুঝতে পারলো তার সঙ্গে খুবই শক্তিশালী জিন লেগে গেছে। তারপর ওই আলমগীর লোকটার ছোট বোনকে রুকিয়া করতে থাকেন রতন দাদা। আর ওই মেয়েটার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আর দাদা চেষ্টা করতে থাকেন ওই মেয়ের ওপর জিনটাকে হাজির করা। আর ওই জিনটা কোনোভাবেই হাজির হচ্ছে না। প্রায় এভাবে করতে করতে দাদা রুকিয়া করতে করতে একসময় প্রায় 2 ঘন্টা হয়ে যায়, তাও ওই জিনটা আসে না। তারপর হঠাৎ করে চারপাশে এমন বাতাস শুরু হলো, মনে হয় গাছপালা উঠে যাবে ওখান থেকে। আর গাছের ডালপালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারপর দেখা গেল কালো একটা ধোঁয়ার মতো ওই মেয়েটার ওপর ভর করেন। তারপর ওই জিনটা ভর করার সাথে সাথেই আমার দাদাকে হুমকি দিতে থাকেন। আর ওই জিনটা বলে আমার দাদাকে, তুই কি এখানে মরতে আসছিস নাকি এখান থেকে জীবিত ফিরবি? বাঁচতে চাইলে এখান থেকে চলে যায়, এখানে সময় আছে তোর। আর রতন দাদা বলে,
আমি চলে যাব, কিন্তু তুই এটাই বল, তুই এই মেয়েটাকে কিসের জন্য এত কষ্ট দিতাছস, আর কেন এই অত্যাচার করতেছস, এগুলা বল আগে। আর ওই জিনটা বলে, আমি হলাম ইফরিত জিন। আরো বলে, ওই যে ঘরের ডান পাশে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, ওখানেই আমি থাকি। আর আমি এখানে কোনো মানুষকে ডিস্টার্ব করি না এবং বিরক্ত করি না, ভয়ও দেখাই না। আর এই মেয়েটা যা করলো তার জন্য ওর শাস্তি পেতেই হবে। আর রতন দাদা বলে, ও কি করছে? তারপর ওই মেয়েটার ওপর যে জিনটা ভর করছে ও বলে, আমি ওই তাল গাছে থাকি, ওই তাল গাছটাকে অপবিত্র করছে, ওই ওখানে কেন ময়লা ফেললো, তাই ওইটা ওর অপরাধ। ওকে আগে আগে আমি কোনো কিছু করছি, ডিস্টার্ব করছি? ও কিসের জন্য আমার ওখানে জায়গাটাকে অপবিত্র করলো এবং ময়লা ফেললো কেন? এটাই ওর অপরাধ। আর আর আমি ওকে মেরেই ফেলবো আজ। আর তুই কবিরাজ, তুই কোনোভাবেই আমাকে ছাড়াতে পারবি না। বাঁচতে চাইলে তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাব না, তবে তোকে না ছেড়ে আমি এখান থেকে যাব না। তোকে আমি ভালোভাবে বলতাছি, তুই এখান থেকে চলে যা, তা না হলে পরিণতি খুবই খারাপ হবে। আর ওই ইফরিত জিনটা বলে, অট্টহাসিদা বলে, তুই আমার কিছুই করতে পারবি না কবিরাজ, আমি অত্যন্ত শক্তিশালী জিন। তাই নাকি? তুই আমার শক্তি পরীক্ষা করবি? আয় তাহলে আমার শক্তি পরীক্ষা করে দেখ কেমন লাগে তোর। আর দাদা তখন তার টুকরি থেকে জমজম পানি বের করেন, বের করে দোয়া কালাম পরে ওই জমজমের পানির ওপর ফু দিলেন। ফু দেওয়ার পর ওই মেয়েটার উপর ছিটিয়ে দিলেন। তারপর ওই জিনটা ওরে বাবা রে, ওরে মার করে চিৎকার করতে থাকেন। তারপর ওই জিনটা বলে আমার দাদাকে, থাম থাম, বুঝতে পারছি তোর সাথে পাঙ্গা নিলে আমি পারবো না। আর ওই জিনটা আরো বলে, আমার বয়স প্রায় 3000 বছর, এই 3000 বছরের মধ্যে আমি কোনো মানুষকে দেখি নাই যে এত শক্তিশালী আর আমাকে ধরে অত্যাচার করবে। যাই হোক, আমি ওই মেয়েটাকে ছেড়ে যাব, তবে একটা শর্ত আছে। তখন রতন দাদা বলে, কি শর্ত তোর, বল। আর ওই জিনটা বলে, একটি বিশাল বড় একটা মহিষ দিতে হবে, ওই তাল গাছের নিচে রাখতে হবে, তাহলে এই মেয়েটারকে আমি ছেড়ে দেব। আর যদি না দেয়, পরবর্তীতে কি ভয়ানক হবে তুই জানোস বালকেরা। তারপর ওই মেয়ের ফ্যামিলি সবাই রাজি হয়ে যায়। আর ওই জিনটাও বলে, ওকে তো ছেড়ে যাব, কিন্তু কবিরাজ তোকে আমি কিন্তু ছাড়বো না। তখন রতন দাদা বলে, তুই আমার কিছুই করতে পারবি না, দেখি তুই কি করিস। যা এখান থেকে চলে যায় এবার। আর যদি এই মেয়েটা যদি ওপর আবার কোনো ডিস্টার্ব করোস এবং অত্যাচার করোস, তাহলে তোর একদিন কি আমার একদিন। তারপর ওই জিনটা চলে যায়। তারপর ওই মেয়ের পরিবার থেকে ওই দিনই একটি বড় মহিষ দেন ওই তাল গাছের নিচে। তবে ওই মেয়ের পরিবাররা মহিষ, গরু, ছাগল এগুলা লালন পালন করতেন, তাই তাদের দিতে কোনো অসুবিধা হয় নাই, তাই ওখান থেকে একটি মহিষ দিয়ে দেন। আর দাদা তেল পড়া এবং পানি পড়া দিয়ে দেন তাদের কাছে। পানি পরে দেন, বলেন এই পানি 3 বেলা খাওয়াতে, আর এই তেল সারা শরীর কৃতজ্ঞ আপনার কাছে। তো তারপর ওই ফ্যামিলির থেকে টাকা পয়সা দিতে চায়, কিন্তু দাদা একটা টাকাও গ্রহণ করলেন না। তবে তারা জোর করে হাঁটলেন, তাও দাদা নিতেছেন না, তাই দাদা বাধ্য হয়ে গ্রহণ করলেন। তো দাদার ওই দিন কাজ করতে করতে বেশ রাত হয়ে গেছিল।
আর দাদার নিজের কাজ করতে পারলেন না। তাই দাদা চিন্তা করলেন বাসার দিকেই রওনা হওয়া যাক। আর দাদা বেশ ক্লান্ত হয়ে গেছিলেন। তাই দাদা চিন্তা করলেন একটা গাছে একটু জিরিয়ে তারপর বাসায় যাব। তারপর হাঁটতে হাঁটতে এক গাছে বসলেন, বসে একটু রেস্ট করলেন। আর দাদার চোখে একটু ঘুমও চলে আসছিল। আর ঘুমিয়ে পড়লেন, ওই মধ্যে ঘুমিয়েও পড়লেন। তারপর ওই যে মেয়েটার উপর যে জিনটা ভর করেছিল, অত্যাচার করেছিল, ওই জিনটা দাদার স্বপ্নে আসেন এবং ওই জিনটা বলে, আজ তোকে কে বাঁচাবে বল, তোকে তো বাঁচার মতন আজ কেউ নেই, তোকে তো আমি মেরে ফেলবো আজ। তখন দাদার ঘুম ভেঙে গেলেন। আর দাদার ঘুম ভাঙার সাথে সাথে তার সামনে একটি দানবের মতন একটা অবয়ব দেখতে পেলেন। আর ওই অবয়বটি অট্ট হাসি দিলেন। তখন ওই অবয়বটি দাদার গলা ধরে ছুঁড়ে মারলেন। এমন জোরে ছুঁড়ে মারলেন যে 20-30 হাত দূরে গিয়ে পড়লেন। তাহলে বুঝতেই পারছেন ওই জিনটা কত শক্তিশালী। আর দাদা তখন প্রচুর ব্যথা পান আর তার শরীর থেকে রক্ত পড়তে থাকেন। আর দাদা তখন সাথে সাথে তার শরীরটাকে বন্ধ করে ফেললেন দোয়া কালাম দিয়ে। তখন দাদা চিন্তা করলেন এই জিনের সাথে আমি ও শরীরটা দাদাকে মারতে থাকেন। তখন দাদার কাছে কালা একটি তাবিজের মতো তিনি আব্দুল্লাহ বলেই চিৎকার দিলেন। দেওয়ার সাথে সাথেই একটি অবয়ব আসলেন। আর ওই অবয়বটি আসার সাথে সাথে দাদাকে সালাম দেওয়ার পর দাদাও সালামের উত্তর দিলেন। তখন ওই আব্দুল্লাহ জিনটা বলে, বন্ধু তুমি আমাকে আগেই ডাকতে পারতে, তাহলে এই সমস্যাটা হতো না। যাই হোক, এখন আমি চলে আসছি, এখন তোমার কোনো টেনশন নাই বন্ধু, তোমার এখন কোনো চিন্তাই নেই, তুমি এখন চলে যেতে পারো। আর এই শয়তানটাকে আমি একাই সামল দিতাছি। তখন ওই ইফরিজিনটা বলে, এই ব্রা তুই কে, তুইও কি মরতে আসছিস? তাহলে মরবি আজ তুই, এবং মেরে ফেলবো, আজকে দুজনকেই হত্যা করব। তখন আব্দুল্লাহ জিনটা অট্ট হাসি দিয়ে বললেন, তুই আমার কিছুই করতে পারবি না, আর আমার জীবন থাকতেও আমার বন্ধুর গায়ে হাত দিতে দেব না। তারপর ওই ইফরিত জিন এবং আব্দুল্লাহর সঙ্গে যুদ্ধ লেগে গেল, মারামারি ধরাধরি। তারপর মারামারি করতে করতে একসময় ওই ইফরিত জিন শয়তানটা হার মানলেন, প্রভু আমাকে ছেড়ে দেন, আর আপনার বন্ধুর কাছে আমি জীবনও আর আসবো না। আর ওই আব্দুল্লাহ জিনটা বলে, তোকে তো আমি ছাড়বো না শয়তান, তোকে তো আমি আজ মেরেই ফেলবো, দেখি কে কি বলে, তোকে কে বাঁচায় আজ দেখবো শয়তান। তারপর আব্দুল্লাহ ওই জিনটা অট্ট হাসি দিলেন। আর ওই ইফরিত জিনটা আর আব্দুল্লাহ জিনের সাথে পারছিল না। আর আব্দুল্লাহ জিনটা বলে, কোথায় তোর ক্ষমতা গেল, পারলে আয় আমার সাথে যুদ্ধ কর, মারামারি কর, দেখি তোর কত শক্তিশালী দিন, আয়। আর ওই জিনটা, শয়তান জিনটা কাঁদতে লাগলেন, প্রভু ছেড়ে দেন। আর আব্দুল্লাহ জিনটা বলে, না এত সহজে তোকে আমি তো ছাড়ছি না, দেখি তোকে কোন বাপ বাঁচায় আস। আর ওই ইফরিত জিনটা বলে, প্রভু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, এবার দ্বিতীয়বার মতো আর এই ভুল করব না। আর আব্দুল্লাহ জিন বলে, না না, তোকে তো আমি ছাড়বো না এত তাড়াতাড়ি, আর তোকে ছেড়ে দিলে আর অনেক বহুত জিন এবং সাধারণ মানুষের ক্ষতি হবে, আর তুই যা করছস তার কোনো ক্ষমার নাই। তুই সাধারণ জিন, সাধারণ মানুষেরকে হত্যা করেছিলি,
বিনা অকারণে, তাই তোকে আজ কোনো ছাড় নেই, আজ তোকে আমি মেরেই ফেলবো। তখন আব্দুল্লাহ জিনটা একটি বিশাল বড় দানবের রূপ নিলেন। তারপর ওই ইফরিত জিনের ওপর একটা বজ্রপাত পড়লেন। এরকম কয়েকটা বজ্রপাত পড়ার সঙ্গেই ওই ইফরিত জিনটা ওখানেই মারা গেলেন। আর ওই আব্দুল্লাহ জিনটা অত্যন্ত শক্তিশালী, ইফরিত জিনের থেকেও অনেক শক্তিশালী। আর ওই জিনটা, আব্দুল্লাহ জিনটা বলে, বন্ধু তোমার কিছু হয়েছে? আর তখন রতন দাদা বলে, এমন কিছু হয় নাই বন্ধু, তো আপনার জন্য আজ আমি বেঁচে গেলাম বন্ধু। আর ওই আব্দুল্লাহ জিনটা আরও বলে, বন্ধু তুমি কিসের জন্য এই মোকাবেলা করলা? তুমি তো আমাকে ডাকতে পারতে, তাই না? কিসের জন্য তুমি একা লড়াই করলে? আর রতন দাদা বললেন, আমি মনে করেছিলাম এই জিনটার সাথে আমি একাই পারবো। আর তখন বলে আব্দুল্লাহ জিনটা, এই ইফরিত জিনটা, শয়তানটা অনেক শক্তিশালী ছিল, তুমি একা কিভাবে লড়াই করতে বলো? যাই হোক, তুমি যে বেঁচে আছো তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যাই হোক, এখন তুমি বাসায় চলে যাও, আর আমি এখন চলে যাচ্ছি। আর যাই সমস্যা হোক আমাকে আগেই স্মরণ করবা, তা না হলে তোমার জীবন ঝুঁকিতে থাকবে। আর ওই আব্দুল্লাহ জিনটা সালাম দিয়ে ওখান থেকে চলে গেল। আর দাদা ওখান থেকে হাঁটতেই পারছিলেন না ঠিক মতো, তা কষ্ট করে দাদা ওখান থেকেই বাসায় চলে আসলেন। আসার পর তার মা বাবা এবং বাসার পরিবাররা সবাই এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার সাথে? তারপর দাদা তখন দাদা একটু চিকিৎসা নিয়ে, তাদের পরিবাররা তাকে একটু চিকিৎসা করলেন, করার পর তাকে গোসল টোসল করালেন, করার পর তাকে একটু রেস্ট নিতে বললেন। তারপর দিনের বেলা তাকে প্রশ্ন করলেন, রাতে তোমার সাথে কি হয়েছিল? তখন দাদা বললেন, আমার সাথে গতকালকে রাতে যা যা হয়েছে সব দাদা তাদের পরিবারকে খুলে বললেন। এই হলো ঘটনা। আজ কেমন লাগলো এই ঘটনাটি কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আর আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে, হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ময়লা আবর্জনা বা যে কোনো কিছু কোথাও এভাবে ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন, তাও অন্য জায়গায় কোথাও ফেলবেন না এভাবে। আমরা এই ভিডিওর মাধ্যমে শিক্ষা পেলাম কোথায় কিভাবে থাকতে হবে। আর সন্ধ্যার আগ দিয়ে বাচ্চাদের এবং মহিলাদের, বিশেষ করে বাচ্চা এবং মহিলার বের হতে পারবেন না, কারণ তখন অনেক জিনেরা ঘোরাফেরা করে তখন। তাই সন্ধ্যার আগ দিয়ে এবং পরেও বাড়িতে পারবেন না। যদি এমন জরুরি কাজ থাকে তখন এটা সাথে জ্বালাতে, তবে মানুষ লগে নিয়ে দিতে হবে, সাথে আর একজনদের নিয়ে দিতে হবে, এটাই ভালো হবে। আর সন্ধ্যার পরে বাইরান সমস্যা নাই, সন্ধ্যার আগ দিয়ে বেশি ঘোরাফেরা করে তখন জিনেরা, দুষ্টু জিনেরা, এবং ভালো জিনেরও আছে, তবে দুষ্টু জিনেরা তখন বেশি ঘোরাফেরাও করে, তখন দুষ্টু জিনেরা তখন মুক্ত হয়ে যায়। তাই আমাদের সাবধান থাকতে হবে, কোন সময় কোনটা হয়ে যায় ঠিক নাই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।